ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ। আপনি যেটা বলছেন যে ভূমিকম্প যদি হয় তাহলে এই যে গত আমাদের যে 2-3 দিন আগে যে ভূমিকম্প হয়ে গেল, এটা 5.7 রিক্টার স্কেলে হলেও তারপরেও আমরা 10 জনের প্রাণহানির খবর পেয়েছি, অনেক আহত হয়েছে, অনেক বিল্ডিং হেলে পড়ছে। তাহলে এগুলা থেকে যদি আমরা মানে কেন এটা পড়ে, কেন বিল্ডিংগুলো হেলে পড়লো, এই 5.7 মাত্রায় 10 জনের প্রাণহানি ঘটলো, অনেকে আহত হইলেন, বেশি মাত্রা হলে কি হবে। হ্যাঁ, এটা সত্য যে বিশেষ করে এখানে কিন্তু অনেকটা আমার যে মানে আমাদের স্থাপনাগুলি তৈরি করি, বিল্ডিংগুলি তৈরি করি, এর জন্য যেটা প্রয়োজন আমাদের বিল্ডিং কোড অনুসরণ করা। সো বিল্ডিং কোডটা হয়েছে 2020 সালে। এখন 2020 সালের আগে যেসব বিল্ডিং হয়েছে তাহলে তার কি হবে, এটা একটা বিষয়। আর 2020 সালে যে বিল্ডিংগুলো হয়েছে সেগুলোই কি বিল্ডিং কোড মেনে চলে কিনা, তো এই যে বিল্ডিং কোড মেনে আমরা চলি কিনা এটা যেমন দেখার দায়িত্ব আছে, সরকারি সংস্থা আছে। হ্যাঁ, এটাকে বলা হয়েছে একটা কর্তৃপক্ষ করার জন্য, সেটা এখনও হয়নি। কিন্তু সেখানে রাজুক এটা দেখবে, সে যখন রাজুকের কাছ থেকে অনুমতি নিতে হয় সবাইকে, তাই না? আপনার স্ট্রাকচার মানে ড্রয়িং অনুমোদন সহ তার সব অনুমোদন তাকে নিতে হয়। তারপরে এটা টাইম টু টাইম দেখতে হয় যে ঠিকমতো সে করলো কিনা, স্ট্রাকচার যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী করছে কিনা, এটা দেখার দায়িত্ব। আবার পাশাপাশি আমরা যারা এই বিল্ডিং তৈরি করতেছি, আমরা তো বিল্ডিংটা একদিনের জন্য তৈরি করি না, 50, 60, 70, 80, 100 বছরের জন্য তৈরি করি। তাহলে আমারও চিন্তা করা উচিত যে আমি থাকবো, আমার ঘরেও পরবর্তী প্রজন্ম থাকবে, তার পরবর্তী প্রজন্ম থাকবে, তাই না? তাহলে আমি তাদের জন্য কি বিল্ডিং তৈরি করে যাচ্ছি। আমি যদি বিল্ডিংটা এই বিল্ডিং কোড অনুযায়ী না নির্মাণ করি তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে, বিশেষ করে ভূমিকম্প হলে এই বিল্ডিং ধসে পড়তে পারে। তাহলে কি হলো, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মৃত্যু ফাঁদ তৈরি করে গেলাম। এটা যিনি তৈরি করেন তারও কিন্তু বিবেচনাটা করতে হবে যে আমি বিল্ডিং কোড মেনে বিল্ডিং করি আমার নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আবার যারা এটা দেখভাল করার দায়িত্ব তাদেরও দেখভাল করা দরকার। আর যেটা হয়ে গেছে সেগুলার কি করা, সেগুলার প্রত্যেকটাকে টেকনিক্যালি দেখা যে যেই বিল্ডিংগুলো হয়ে গেছে এদের মধ্যে কয়টা বিল্ডিং মানে এই যে ভূমিকম্প যদি 7 মাত্রার হয় তাহলে কয়টা বিল্ডিং মানে দাঁড়িয়ে থাকতে পারবে, তাই না? অক্ষত অবস্থা দাঁড়িয়ে থাকতে পারবে, সেটা একটা নিরূপণ করা। বা যেগুলি দেখা যাবে যে না তার সেই নাই, স্ট্রেংথ নাই, তাহলে সেগুলো কীভাবে এখন আজকাল টেকনিক্যাল ব্যবস্থা আছে, সেই সব ব্যবস্থার মাধ্যমে কীগুলোকে ওই শক্তি সম্পন্ন করা যায়, সেইটা করা সম্ভব। তো সেটা একটা, তাহলে কী করতে হবে, সেই বিল্ডিংগুলোকে আগে জরিপের মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে, এটা একটা দরকার। তৃতীয় যেটা, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের পুরানো ঢাকায় বা যেসব বিল্ডিং আছে সেখানে তো রাস্তাঘাটও খুব সরু, সেই জায়গায়ও অনেক পুরানো বিল্ডিং আছে, সেগুলোকেও আপনার কি বলে এরকম স্ট্রেংথ, তার কতটুকু শক্তি আছে, ভূমিকম্প কতটুকু সে প্রতিরোধ করতে পারবে সেটা দেখা দরকার। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো একটা বাড়ি তৈরি করি সেখানে আমাদের যে সয়েল টেস্ট করা সেটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে করা উচিত। আমাদের তো ঢাকা শহরের আশেপাশে বা অন্যান্য শহরেও বেশিরভাগ জায়গায় দেখা গেছে আমরা নিম্নভূমি ভরাট করে আমরা বিল্ডিং করি। তাহলে নিম্নভূমি যে ভরাট করলাম সেইটা যে আমি যদি ঠিকমতো সয়েল টেস্ট না করি তাহলে আমি যখন নির্মাণ করব সেই নির্মাণটা ত্রুটি হবে। এখন যেসব বিল্ডিং হয়তো ধসে পড়ছে এটা কিন্তু একটা অন্যতম কারণ। যে এই বিষয়টাও কিন্তু, তো এখন তো সয়েল টেস্ট সবাই করে, বেশিরভাগ অনেকেও করে, কিন্তু দেখা গেল সয়েল টেস্ট যে প্রতিষ্ঠান করছে তার সে সক্ষমতা নাই, সে আন্তরিকভাবে সততার সঙ্গে তৈরি করে না, তার যে সয়েল টেস্ট ভুল হয়, যে বিল্ডিংগুলো এখন হেলে পড়ছে, যদি এগুলো দেখা যায় যে সয়েল টেস্টের জন্য হয়েছে তাহলে সেই ফার্মকে কিন্তু দায়বদ্ধ করা যায়, কিন্তু সেটা আমাদের কোনো আইন নেই, আপনি কীভাবে করবেন? এই জন্য প্রতিটা প্রক্রিয়াকে একটা আইনের আওতায় আনা উচিত, একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিশেষ করে। আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয়, ভূমিকম্প হয়ে গেল, প্রচুর ক্ষয়ক্ষতি হলো, মানুষ কী হবে, কেউ নিহত মারা যাবেন, কেউ আহত হবেন। তাহলে আমার যে প্রথমে হচ্ছে ধ্বংসস্তূপ থেকে এদেরকে উদ্ধার করা, সেই সক্ষমতা আমার বাড়াইতে হবে। আমার এদেরকে আহতদেরকে আমি চিকিৎসা করতে হবে, তাহলে সেই চিকিৎসা সেবা বাড়াইতে হবে। এখন সেই জায়গায় আমাদের যেই মানে হাসপাতালগুলি আছে সেগুলোই কতটুকু ভূমিকম্প প্রতিরোধ করতে পারবে সেইটা কিন্তু দেখার বিষয়। বিশেষ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা তো সবচেয়ে পুরাতন, সবচেয়ে বেশি রুগী ওখানে যায়, সেইটার কি অবস্থা, সেইটার কি ভূমিকম্প 7 মাত্রা হইলে বা 8 মাত্রার হইলে সে কি এটা তার সক্ষমতা আছে, প্রতিরোধ করার ক্ষমতা আছে? যদি না থাকে তাহলে আমি কোথায় যাব চিকিৎসার জন্য? এই জায়গাটা সবচেয়ে আগে আমি মনে করি গুরুত্ব দেওয়া দরকার। ভূমিকম্প হয়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তারপরের আশ্রয়স্থল হচ্ছে আমার চিকিৎসা।
তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলা নতুন মানে আবাসিক ভবন আছে বা নতুন প্রশাসনিক ভবন আছে, শিক্ষা ভবন আছে, সেগুলা হয়তো আমার ধারণা দেখলে ডিজাইন দেখলে দেখা যাবে তারা কত ভূমিকম্প নিরোধনের জন্য কত মাত্রা পর্যন্ত তারা এটা মানে ভূমিকম্প নিয়ে এটা তারা নির্মাণ করছে। আর পুরান যেগুলি সেগুলো তো আগের, সেগুলোকে অবশ্যই না। এখানে 15 দিনে কী করবে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেটা আমার যেটা ধারণা, তারা এই বিল্ডিংগুলোকে আগে দেখবে যে এর কতটুকু মানে প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে, সেটা টেস্ট করবে। টেস্ট করে দেখবে যে এই বিল্ডিংগুলো প্রতিরোধ ক্ষমতা নাই এত মাত্রায়, ধরেন 7 মাত্রা ক্ষমতা, যেগুলোর ক্ষমতা আছে সেগুলো তো ঠিক আছে, যেগুলো নাই সেগুলোকে কীভাবে কারিগরিভাবে এটা মানে এই ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা 7 মাত্রায় উন্নীত করা যায় সেই ব্যবস্থা তারা করবে। এখন প্রশ্ন হলো যে এটা ছাড়া তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনো বিকল্প নাই, যে তাকে তো এগুলা যদি, যেহেতু ছাত্ররা আতঙ্কিত, তাই যারা হলে থাকে বা মানে ক্লাসে যাবে সেই আতঙ্ক দূর করার জন্য তাকে তো এগুলো একটা টেস্ট করতেই হবে। সে টেস্ট করে তারা দেখবে যে কোন কোন বিল্ডিংটা আমার মানে ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষম, অন্তত 7 মাত্রার। এটা হলো একটা দিক। দ্বিতীয় যেগুলো পুরাতন আছে সেগুলোও টেস্ট করে দেখবে যেগুলো কি আমি এটার প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করতে হবে, তাই না? সেগুলো তো আমি পাশ করতে দিতে পারি না। এটা হলো দ্বিতীয়। আর তৃতীয় যেটা আমরা দেখলাম ওই দিনে ভূমিকম্পে, এটা আসলে আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, আতঙ্ক করে কিন্তু কোনো লাভ নেই। যারা লাভ দিল সে তো বাঁচার জন্যই দিছে, সে কিন্তু বিল্ডিংয়ে কী হবে এটা কিন্তু জানে না। লাভ দিলে 3 তলাতে যেতে ক্ষতিগ্রস্ত হতে পারে, মারাও যেতে পারে, তাই না? শুধু যে হাত পা ভাঙবে তা না, মাথাটা যদি ঠিকমতো একটা পাকাতে পড়ে তাহলে কিন্তু সে শেষ। তাহলে এই আতঙ্কিত না হয়ে আমাদের প্রত্যেকের দরকার ধৈর্য ধারণ করা এবং নিজের প্রস্তুতি। যেমন ঢাকা ইউনিভার্সিটিতেও যেগুলো এই নতুন বিল্ডিংগুলো আছে এগুলো প্রত্যেকটা আরসিসি দিয়ে, তো সেখানে আপনি একটা কোণা যেখানে মানে কলাম এবং বিম কানেকশন আছে সেখানে আপনারা থাকতে পারেন। প্রত্যেকের বালিশের এগুলো নিয়ে হয়তো ওখানে কিন্তু ফার্নিচার অত মজবুত নাই, কিন্তু এগুলো নিয়ে প্রত্যেককে কিন্তু সেখানে দাঁড়ায় থাকলে বালিশের নিয়ে যেয়ে, তাহলে আর এটা তো ঠিক যে আমি যে যাব ভূমিকম্প কিন্তু বলা হয় যে এর কিন্তু স্থায়িত্ব হচ্ছে মাত্র 40 সেকেন্ড। 40 সেকেন্ড আপনি কোথাও যেতে পারবেন। আপনি যে সিঁড়ি দিয়ে যাচ্ছেন সিঁড়িটাই তো ভেঙে যেতে পারে বা উপরে ভেঙে পড়তে পারে। সো আপনি আর একটা কী হয়, যখন অনেক বেশি মানুষ থাকে, ইভেন কম থাকলেও আতঙ্কিত হয়ে যখন সিঁড়ি দিয়ে নামে, এক সিঁড়ি যায় 3 সিঁড়ি পা দেয়, তার মধ্যে সিঁড়িতে সে পড়ে গেল। আর যখন বেশি মানুষ থাকবে, যে পড়ে গেল সে নিচেই থাকে, বাকির উপর দিয়ে চলে যাবে। সেই জন্য আতঙ্কিত না হয়, বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের যেখানে জনসমাগম বেশি আছে, প্রত্যেকেই তার নিজস্ব মানে আতঙ্কিত নয়, নিজস্ব যেহেতু মানে রক্ষা করা দরকার সেটুকু রক্ষা করার চেষ্টা করা উচিত।